আর বাসাতে কি করেছিস? বিষম খাই আজনান কোনো মতে পানি খেয়ে বলে, কি করব? কিছু করিনি আমি। তাহলে আরবার নিচে আসছে না কেন? ও, ও ঘুমোচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমানোর মেয়েও না। সত্যি করে বল, কি করেছিস? আবার বকা দিয়েছিস? মেরেছিস নাকি? হাই আল্লাহ! হাফসা বেগম দোতলায় যেতে উদ্যত হতেই আদনান হাফসা বেগমের হাত ধরে বলে, বিশ্বাস করো, মারিনি, বকাও দেয়নি। কথা বলতে বলতে রাত হয়ে গিয়েছিল, দেখো না, আমিও দেরি করে উঠেছি। আমার একটু কাজ আছে, ঢাকার বাইরে যেতে হবে 12:30টায় বাস, তাই তাড়াতাড়ি উঠলাম, নয়তো আরও ঘুমোতাম। তুই আমার হাত ছাড়, আমি দেখে আসি মেয়েটাকে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? উঠলে বিরক্ত করিও না তো ওকে। হাফসা বেগম কতক্ষণ তাকিয়ে থাকে আদনানের দিকে, কিছু একটা ভেবে বলে, বাগানের গাছ থেকে কয়েকটা বেগুন নিয়ে আয় তো। আচ্ছা, খেয়ে এনে দেব। রান্নাঘরের কাজ করছিলেন হাফসা বেগম। ছেলে রুমে যেতে দেয়নি কেন তা সামান্য আন্দাজ করে নিলেন। বাড়ির প্রায় কাজ লোক দিয়ে করালেও রান্নাঘরের কাজ কাউকে দিয়ে করিয়ে শান্তি পান না উনি। রান্নাঘরের কাজ করতে করতে হাফসা বেগমের চোখ ভিজে ওঠে। ছেলে মেয়ে যে কোন সময় বড় হয়ে গেল তার টেরি পাননি তিনি। এই তো সেদিনে ফুটফুটে আদনানের জন্ম দিলেন তিনি। অল্প বয়সে মা হওয়ার দরুন কতই না ভুগলেন। 3টা বছর প্যারালাইজড ছিলেন। তারপর আরো কত কি। দ্বিতীয় সন্তান নিতে মানা করলো ডাক্তার, তবুও নিয়ে আবার শয্যাশায়ী হয়ে রইলেন। আজি তাকে তো আদনান ওর বাবাই পারল। হাফসা বেগম শুধু জন্ম দিলেন, ছেলে মেয়েদের হাত ধরে হাঁটানোর সুযোগটাও তিনি পাননি। আরবার সাথে বিয়েতেও নিতে নিমরাজি ছিলেন, সবই ঠিক ছিল, বয়সটা বাদে। আরবার চাচাতো ভাইয়ের পাগলামির কথা শুনে না করতে পারেননি তিনি। আরবারও যদি তার মতো সেম জিনিসটা হয়, তার নাতি পুতে শৈশব মাবিহীন কাটাবে, এটা তিনি সহ্য করতে পারবেন না। আদনান যখন ছোট ছোট পায়ে হাঁটতো সারা বাড়ি, আর তিনি বিছানায় বসে সে দৃশ্য দেখতেন, আদনান পড়ে গিয়ে কান্না করতো। কতক্ষণ পর কেউ এসে তাকে শান্ত করাতো, কিন্তু সে পারত না। তখন মরে যেতে মন চাইতো। এখনো শরীরে কত রোগ বাসা বেঁধে আছে ওই একটা কারণে, অল্প বয়সে গর্ভধারণের কারণে। আদনানকে সতর্ক করা উচিত, কিন্তু মা হয়ে ছেলেকে সব কথা কি করে বলবেন উনি? না না, এটা সে পারবেই না। আরবাকেও তো বোঝাতে পারবেন না, তাহলে কি করবেন উনি? আদনান রুমে গিয়ে আরবাকে ওঠায়। আরবা উঠে কতক্ষণ সোফায় বসেছিল। আদনান দ্রুত বেড শিট চেঞ্জ করে ফেলে, তারপর ধরে বেঁধে আরবাকে স্নানে পাঠায়। নিজের ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নেয় সে ভাগে। আরবা গোসল সেরে জিজ্ঞেস করে, কই যাবেন আপনি? ঢাকার বাইরে কাজ আছে, কালই ফিরে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাবধানে যাবেন। আদনান আর আরবা একসাথে নিচে নামে। আদনান সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে, রওনা দেয় তার গন্তব্যে। অনেক কাজ বাকি, অনেক হিসাব বাকি, সব বদনাম ঘোচানোর সময় এসে গিয়েছে। নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে। শরৎ আসতে এখনো অনেক দেরি। আকাশের এমন রূপ ক্ষণে ক্ষণে জানা দিচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে। কটেজের ট্রি হাউসের জানলা দিয়ে ঘন গাছগাছালি ভেদ করে সে কখন থেকে এক মুঠো আকাশ দেখছে রাইমা। 2 দিন আগেই রুম বদলেছে তারা। এখন গাছের উপর কাঠ দিয়ে বানানো অদ্ভুত সুন্দর জায়গাটাতে থাকে তারা। বিলাসিতে মোড়ানো, তবু সিম্পলিসিটি। আশেপাশে বড় বড় গাছ, জঙ্গলের মতো পরিবেশ, যেন সুন্দর বনে মোয়াল দম্পতির ছোট্ট একটা ঘর। সেখানে চাকচিক্যতার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই। ঘরের প্রতিটি কোণা অমূল্য সে ভালোবাসা নামক জিনিসটা দিয়ে ঠাঁসা। আবার ক্ষণে ক্ষণে মনে হয় তারা সুন্দরবন না, বরং যুগ যুগ আগের সময় টাইম ট্রাভেল করে চলে গিয়েছে। এখানেই তাদের বসবাসার এই জঙ্গলের মতো জায়গাটা তাদের খাদ্য সংগ্রহের একমাত্র জায়গা। রাইমা জানলার পাশে বসে নানা চিন্তায় বিভোর। আবির 2 কাপ কফি নিয়ে রাইমার পাশে গিয়ে বসে। একটা কাপ শ্যামাঙ্গী কন্যার হাতে দিয়ে বলে, ভাবছি এবার অন্য কোথাও যাব, রাঙামাটি যাব নাকি বান্দরবান। রাইমা কপাল কুঁচকে তাকায় আবিরের দিকে। আবিরের হাত থেকে কফির কাপটা নিয়ে বলে, কেন? এখানে কি সমস্যা? শ্রীমঙ্গল ছোট্ট একটা শহর, 2 দিনে ঘুরে শেষ করে ফেলার মতো। তাও তোমাকে নিয়ে আমি কতগুলো দিন এখানে, খেয়াল করেছো? কত জায়গা 2 বার, এমনকি 3 বার করে ঘুরেছি। আর কত? এবার তাহলে ফিরে চলো। বাড়ি গেলে আর সহজে ট্যুর দিতে পারবো না, তাই আরও কয়েকটা দিন ঘুরে যাই, কি বলো? কই যাবে বলো? রাঙামাটি। গ্রেট, আজই ব্যাগপত্র গুছিয়ে ফেলো। কালকে আমরা রাঙামাটি যাব, 2 সপ্তাহ ওখানে থাকবো, তারপর বাড়িতে ব্যাক করব। 3 সপ্তাহ পর তোমাদের পরীক্ষা শুরু হবে, তো তাই নইলে এত দ্রুত যেতাম না। কি বলো? আমি তো কিছুই পড়িনি, তাহলে খাতায় কি লিখবো? আদিতার থেকে নোট নিয়ে নিও, সমস্যা হবে না। আর কি?
আবিরের কথা শেষ হয় না, দরজায় করাঘাত পড়ায় মনোযোগ ক্ষুণ্ণ হয়। উঠে গিয়ে দরজা খুলে চমকে ওঠে আবির। দরজার সামনে শক্ত চোয়ালে তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আদনান হোসেন। আবির ভরকে যায়। এই লোককে এখানে আশা করেনি আবির। ভয়ও কাজ করছে সামান্য। মুখ খুলে কিছু বলতে যাবে আবির, তার আগেই আদনান বাঁকা হেসে তার কাঁধে হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করে। রাইমাও আদনানকে দেখে দাঁড়িয়ে পড়ে। অবাকের ঠিক কোন সীমায় পৌঁছেছে তা বোঝা যাচ্ছে না। আদনান মুখের হাসি বজায় রেখে বিছানার উপর বসতে গিয়েও বসে না, পাশে থাকা সোফায় গিয়ে বসে। আবির আর রাইমা ছোড়ের মতো মুখ করে দাঁড়িয়ে থাকে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না তাদের। কোথাও না কোথাও একটা অপরাধ বোধ তাদের রয়ে গিয়েছে। আদনান কতক্ষণ তাকিয়ে দেখে দুজনকে, তার গম্ভীর কণ্ঠে বলে, 2 মাসের বেশি হলো তোমরা এখানে এসেছে, থাকছো। আই থিঙ্ক আর প্রয়োজন নেই। মান সম্মান যা খোয়ানোর তা খোয়ানো শেষ। ঝুলিতে আর একটি ফোঁটাও অবশিষ্ট নেই। ব্যাগপত্র গুছিয়ে নাও। আজ আমার সাথে ঢাকা ফিরছো তোমরা। বিয়ে শাদী করেছো নাকি লিভ-ইন? আবির ছোট করে বলে, জি, বিয়ে করেছি। থ্যাংক গড। শোনো, তোমাদের নিয়ে ভাবার বিন্দুমাত্র সময় নেই আমার। জাহান্নামে যাও তোমরা, কিন্তু আমাকে কেন টানছো? ওই মেয়েটার পরিবার আমার নামে মামলা করেছে। আমি নাকি লুকিয়ে রেখেছি ওকে। আমি আর ঝামেলা নিতে পারছি না। রাইমার অপরাধ বোধ দ্বিগুণ হয়। মাথাটা নুয়ে ফেলে আত্মগ্লানিতে, চোখের কোণে পানি চলে আসে। রাইমা ভাবে আদনান চাইলে তাকে আরও কথা শোনাতে পারত, নিজ দেখাতে পারত, কিন্তু সে তো তা করেনি। আদনানের মুখ ভালো না, অত্যধিক রেগে গেলে গালাগালিও করে মাঝে, কিন্তু অভিমান করলে তখন কি আর তার আগের আত্মপ্রকাশ ঘটে? আবিরও কিছু বলে না। রাত 8:15। শাশুড়ির সাথে বসে বসে দুই পুত্রবধূ ভারতীয় বাংলা সিনেমা দেখছে। ধার আবার বাদাম ছিলে দিচ্ছে আয়েশা বেগমকে। আশা শ্বশুর বাড়ি গিয়েছে, ও শাশুড়ি অসুস্থতায় তুলে নেওয়ার আগে যেতে হয়েছে। আদিতার মাথায় অবশূন্য কথা ঘুরছে। পুরো 2টা দিন পার হয়ে গেল। আদনানকে সে ফোন দিয়েছিল মধ্যরাতে, কিন্তু আদনান এখনও ব্যাক করেনি। আদিত আরও কয়েকবার ট্রাই করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আদনান হয় কেটে দিয়েছে, নয়তো রিং হতে হয়ে রয়েছে। বাসায় ফোন দিয়ে আদিতা জেনেছে আদনান বাসায় নেই, কাজে ঢাকার বাইরে গিয়েছে। আদনানের তাদের ফোন ধরলেও আদিতার ফোন ধরে না। আদিতা বুঝতে পারে না আদনান এমন কেন করছে। আদিতার ভাবনায় ছেদ পড়ে। কলিং বেলটা বেজে ওঠে বিকট শব্দ। কবির গিয়ে দরজা খুলে চমকে ওঠে। 3টা অপ্রত্যাশিত মুখ। কবিরকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা বেগম, ধারার আদিতাও দরজার কাছে যায়। গিয়ে তারাও অবাক হয়। আয়েশা বেগম এতদিন পর ছেলেকে দেখে আবেগী হয়ে ওঠে, কিন্তু নিজেকে শক্ত রেখে আবির আর রাইমাকে পুরোপুরি অ্যাভয়েড করে আদনানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আবির গিয়ে সালাম দেয় আয়েশা বেগমকে। আয়েশা বেগম জবাব দেয় না। এতদিন একটা খোঁজ নাই, খবর নাই, এখন এত পিড়িতে তার সহ্য হচ্ছে না। আয়েশা বেগম শক্ত ধাঁচের মানুষ, এত সহজে সে ছেলেকে ক্ষমা করবে না, কখনোই না। আদনানও সালাম জানায় আয়েশা বেগমকে। আয়েশা বেগম মাধুর্যতার সাথে তার জবাব নেন। বসতে বলে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আদনান প্রথমবারের মতো এসেছে তাদের বাড়িতে। কি রেখে কি করবেন বুঝতে উঠতে পারছেন না যেন তিনি কি করবেন। এদিকে আবির আর রাইমা মূর্তির মতন বাইরে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম ঘরে ঢুকতে বলাম তো দূরের কথা, একবার ভালো করে তাকিয়ে দেখেনি পর্যন্ত। ধারার ভীষণ মায়া হয়। তারা যখন এসেছিল তখন আয়েশা বেগম মিষ্টি খাইয়ে তাদের ওয়েলকাম করেছিল, উপহার দিয়েছিল। আর রাইমার বেলায় যদিও রাগ করাটা অত্যন্ত স্বাভাবিক, কথায় আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। রাইমার বেলাতেও সেটারই প্রতিফলন ঘটল। ধারা দাঁড়িয়ে থাকে না, রান্নাঘরে গিয়ে বাটিতে করে 2টো মিষ্টি নিয়ে এসে খাইয়ে দেয় দুজনকে। কিন্তু রাইমা খেতে চায় না। ধারা জোর করে খাইয়ে দিয়ে ঘরে ঢুকায় দুটিকে। আয়েশা বেগম সম্পূর্ণটা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখেন। তিনি ভীষণ খুশি হন ধারার উপর। আদনানের পাশে গিয়ে আদিতা বসে। আদনান কেমন আছে তা জানতে পারলে শান্ত দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে আদনান। তারপর কাটকাট কণ্ঠে বলে, যেমন রেখেছিস তেমনই। আদিতা বোঝে না কিছু। পাল্টা প্রশ্ন করার আগেই আয়েশা বেগম ট্রে ভর্তি নাস্তা নিয়ে হাজির হন। নিবিড় আর জামাল সাহেব উপর থেকে নেমে আসেন। আদিতা ট্রে থেকে মিষ্টির বাটি আদনানের দিকে এগিয়ে দিতেই আদনান বলে ওঠে, আমি খেতে আসিনি, আমার গলা দিয়ে নামবে না। আমি শুধু তোকে কিছু কথা জিজ্ঞেস করতে এসেছি। আদিতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলে আদনান উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা, এমন একটা কাজের কথা বলতো যেটা আমি করেছি আর তারপর তোর ক্ষতি হয়েছে, বা এমন কিছু যা আমি তোর উপর চাপিয়ে দিয়েছি। কী সব বলছো ভাইয়া? ভাইয়া? আমি কারো ভাইয়া নই। নিজের উপর লানত হচ্ছে যে আমি ছোটবেলায় একটা বোনের আশা করেছিলাম। আমার শখ পূরণ করার জন্য এখনো আমার মা সাফার করে। আদিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আদনান আবার বলে, আচ্ছা, আমি কি এতটাই খারাপ বর্ণ? একটা ছেলে যে কিনা
আমার বোনের বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে তা জেনেও তার সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতাম? এতটাই খারাপ? মানলাম তুই আগে জানতি না, যখন জানলি তখনও কি জানাতে পারতি না? 9-এ তোকে সায়েন্স নিতে বললাম, তুই শুধু একবার বলেছিলি আর্টস নিবি, আমি দ্বিতীয়বার তোকে জোর করেছিলাম। এত কেয়ারের প্রতিদানে তুই আমাকে কি দিলি? আমি যখন জেনেছি তুই সবটা জানতি কিন্তু বলিসনি আমায়। বিলিভ মি, আমার মরে যেতে মন চাচ্ছিল। এতটুকু ভরসার জায়গাও হতে পারিনি আমি তোর কাছে। এই তোকে তোর মা বাবা পেলেছে কয়দিন? হ্যাঁ, ছোট থেকে তোকে আমি পেলেছি। 2টা মাস ধরে আমার জীবনটা তেড়াছেড়া হয়ে রয়েছে। তুই চিন্তা করবি না দেখে কিছু বলিনি তোকে। রাইমার বাবা মা আমার নামে কেস করেছিল, আমার অফিসে পর্যন্ত দরখাস্ত পাঠিয়েছে। শুনেছি মেয়েরা বিয়ের পর বদলে যায়, তাই বলে এত দ্রুত? আদিতা কাঁদতে কাঁদতে বলে। ভাইয়া, আমি বুঝতে পারিনি। আদনান হুঙ্কার দিয়ে ওঠে। কি বুঝিসনি তুই? ওর দায়িত্ব আমি নিয়েছিলাম। 2 মাস ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর পরিবার আঙুল তুললে যে আমার দিকেই তুলবে, তা তুই কি করে না বুঝে থাকতে পারিস? ফিডার খাস তুই? ও না হয় আমার কেউ হয় না, কিন্তু তুই? আমি কি গিলে ফেলতাম নাকি ওকে? নতুন বিয়ে করে বউকে 2 দিন সময় দিতে পারিনি আমি তাদের জন্য। গাধার মতো খেটেছে এই কয়দিন। একদম কাঁদবি না তুই। পরক্ষণে আদনান শান্ত হয়ে যায়, শান্ত কণ্ঠে বলে, দোষ আসলে তোর না, দোষ আমারই। আমার অত্যধিক মেজাজ। এই মেজাজ আমি তোর ভালোর জন্যই করতাম বর্ণ, কিন্তু এটা যে আমার উপরে তোর বিশ্বাসের জায়গাটা নড়বড়ে করে দেবে তা আমি বুঝিনি। আসলে আমি এটাই বুঝিনি যে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, ভরসা করতে পারিস না। আসলে নিজের উপর লানত। ভাইয়া, আমি বুঝিনি বিষয়টা এত দূর গড়াবে। ভাইয়া, মাফ করে দাও আমায়। আদনান কিছু বলে না, শুধু বিদ্রুপের হাসি হাসে। আদিতা আদনানকে ধরতে গেলে আদনান সরে যায়। অভিমানের পাহাড়ে শক্তপোক্ত জায়গা দখল করে রয়েছে, তা ঠালানো মুশকিল। আদনান বেরিয়ে যেতে নিলে কবির বলে, ছোট মানুষ ভুল করছে, মাফ করে দিন। ও হয়তো সত্যি বুঝেনি। আপনি প্লিজ যাবেন না, অন্তত কিছু মুখে দিয়ে যান। আদনান খানিকক্ষণ চুপ থেকে বলে, গলা দিয়ে কিছু নামবে না, আমাকে প্লিজ জোর করবেন না। আপনাদের বাড়িতে এসে সিন ক্রিয়েট করার জন্য আমি আসলেই লজ্জিত ও ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন। আদনান আর দাঁড়ায় না, লম্বা পা ফেলে বেরিয়ে যায় বাড়ি থেকে। উচ্চ শব্দে কেঁদে ওঠে আদিতা। আদনান তাকে ভুল বুঝছে। আদিতার কাছে আদনান ঠিক কি তা আদিতার ছাড়া কেউ জানে না। কিন্তু ভোকা আদিতা এটা জানে না, আদিতার পৃথিবী আদনান হলে আদনানের কাছে পুরো সৌরজগৎটাই আদিতা। আদিতা অঝরে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে। ফর্সা মুখশ্রীটা রক্তিম আভায় ছেয়ে গিয়েছে। আদিতার কান্নার বেগ কমছে না। আদিতার কান্নার সাথে সাথে রাইমার আত্মগ্লানিও সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে বাড়ছে। রাইমা মুখটা ছোট করে এক কোনায় দাঁড়িয়ে আছে, তার উপর আবিরও। আয়েশা বেগম কঠিন চোখে কতক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, যার দরুন রাইমার মরে যেতে মন চাচ্ছিল। নিবিড়ার ধারা অনেকক্ষণ ধরে আদিতাকে বোঝায় আদনানের রাগ কমে গেলে আদনান আবার কথা বলবে, কিন্তু আদিতা শুধু কেঁদেই চলেছে। আর কাঁদিস না, আদনান ভাই তোর সাথে রাগ করে বেশি দিন থাকতে পারবে না। ভাইয়া, এবার অনেক খারাপ করেছে। কি বলিস? মায়েরই তো দিল না। যা বলে গেল তার থেকে মাইর দিলেও খুশি হতাম। আর কাঁদিস না, কালকে গিয়ে দেখা করে আসবি। এখন না কেঁদে তখন কাঁদিস। সিরিয়াসলি মারতি তো? হ্যাঁ মারতো, শুধু কি আদিতাকে, আমিও খাইছি মায়ের। ভয় পেয়ে শুধু একটু হাত ধরেছিলাম স্কুলে থাকতে, একটা থাপ্পড়ে বাপের নাম ভুলাইয়া দিছিল। তারপর তো পড়তে যেতাম, পড়া না হলেই মায়ের ভয় তো কয়দিন গিয়া আর যাই নাই। নিবিড়ার কবির ধারার কথা শুনে হতবাক। তাদের কল্পনার বাইরেই ছিল আদনান আদিতার গায়ে হাত তুলবে এই বিষয়টা। এখন শুনে শুধু আদিতা না, ধারাও মার খেয়ে বসে আছে। আদিতা হারিয়ে যাওয়ায় যেভাবে দুর্বল হয়ে পড়েছিল আদনান, তাতে মনে হয়েছিল আদিতার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি সে। হয়েছে মা, আর কাঁদতে হবে না, আমরা বুঝিয়ে বলবো আদনানকে। দেখি মুখটা কেমন লাল বানিয়ে ফেলেছে কেঁদে কেটে। আয়েশা বেগম পরম যত্নে আদিতার চোখের পানি মুছে দেয়। আদিতা কিছু সময়ের জন্য থামলেও পরক্ষণে ঠোঁট উল্টে আয়েশা বেগমকে জাপটে ধরে কেঁদে দেয়। আয়েশা বেগমও আদিতার খোলা চুলে হাত বুলিয়ে দিতে থাকে, নানান সান্ত্বনা বাক্য শুধাতে থাকে। আদিতা বহু কষ্টে কান্না থামিয়েছে, কিন্তু এখন অনবরত হেঁচকি তুলছে। পরিবারের সবাই সোফায় বসে আছে, পিনপত নীরবতা। সেন্টার অফ অ্যাট্রাকশন এখন রাইমার আবির। অপরাধী নিয়ে বসে আছে দুটোতে।
আয়েশা বেগম নিজেকে সংযত করতে পারছে না। একটু পরপর কুটু কথা মুখে চলে আসছে তার। জামাল সাহেব আর কবির তাকে শান্ত করছে, তবে আয়েশা বেগম যথেষ্ট বুদ্ধিমতী মহিলা। তিনি শব্দও স্বামীরকেই দিচ্ছেন, তবে ইঙ্গিতপূর্ণভাবে কথাগুলো রাইমাকেই বলছেন। সবাই সেটা বুঝতে পারছে, কিন্তু কিছু বলার নেই। জামাল সাহেব প্রতিবাদ করে রাইমার পক্ষে কিছু বলতেও পারছেন না, কারণ আয়েশা বেগম সেই সুযোগটুকু রাখেননি। আবিরও চুপচাপ মায়ের অনুযোগ শুনছে। এ পর্যায়ে আয়েশা বেগম কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বললেন, একটাবার আমাদের কথা মনে পড়লো না তোর? আমরা তোর কেউ না, কতটা অপমানিত হতে হয়েছিল আমাদের আর আদিতার পরিবারকে। আমি যে তোর মা, এত কষ্ট করে তোকে মানুষ করলাম, তাও তোর আমার কথা মনে পড়লো না? পরের মেয়ে সব হয়ে গেল তোর। তোর জন্য আর বাও কষ্ট হয়েছে। মেয়েটা কোথাও সুখ পেল না। আদনান নিতান্ত ভালো মানুষ বলে ওর বোনকে বিয়ের আসরে রেখে চলে যাওয়ার পরও আরবাকে ঘরে তুলেছে। ছেলেটার নামে মামলা পর্যন্ত করেছে। আহারে, ছেলেটা শুকিয়ে গিয়েছে। কি কষ্টটাই না করেছে এই 2 মাস। তোর কি লজ্জা করছে না? নির্লজ্জ কোথাকার। আহ মা, থামো। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ কি বলো? এখন ওদের ক্ষমা করে দাও তুমি। আয়েশা বেগম মুখে আঁচল গুজে কাঁদতে থাকেন। কবিরের কথার পিঠে কোনো জবাব দেয় না। কবির চোখের ইশারায় আবিরকে আয়েশা বেগমের কাছে আসতে বলে। আবির তাই করে। রাইমার পাশ থেকে এসে আয়েশা বেগমের পাশে বসে তাকে জড়িয়ে ধরে। আয়েশা বেগম আবিরকে ছাড়াতে চায়। আবির হাতের বাঁধন শক্ত করে। আবির বলে, মাফ করো মা, আর এমন হবে না। দেখো, আর যদি বিয়েটা করে নিতাম তাহলে কেউই খুশি হতো না। মা, ও মা, মাফ করে দাও। দূরে যা তুই, শরীর জ্বলে যাচ্ছে আমার। আবির একটা চুমু খায় আয়েশা বেগমের গালে, তারপর আবার বলে, মাফ করে দাও। এবার ওদের মাফ করে দাও। আয়েশা বেগম কিছু বলেন না, ঘাড় ঘুরিয়ে রাইমার দিকে তাকায়। আবির এ পর্যায়ে হাতের বাঁধন আলগা করে দেয়। আয়েশা বেগম মুখ ফুটে বলে, কই ছিলি তোরা? বিয়ে করেছিস তো? হ্যাঁ, সেই দিনই বিয়ে করেছি। এই মেয়ে, তোমার পরিবারকে জানাওনি কেন? বেচারা ছেলেটা এতদিন তোমায় পালালো, আর তোমার পরিবার ছেলেটার নামে মামলা করে দিল। ডাকাতের বংশধর নাকি তোমরা? আহ আয়শা, জি না, আসলে বাবা মা কেন এমন করলো আমিও বুঝতে পারছি না। আদনান তোমাদের পেলো কই? সারাদিন কই ছিলে? ওনার কোনো বন্ধুর মাধ্যমে জানো খোঁজ পেয়েছেন। তারপর সেখান থেকে ডিরেক্ট কোর্টে গিয়েছিলাম। আমাদের বিয়ের কাগজ দেখলাম। রাইমা যেহেতু অ্যাডাল্ট, তাই রাইমার স্টেটমেন্টের ওপর ভিত্তি করে ওনার নামের কেস ক্লোজ করে দেওয়া হয়েছে। সামনের বৃহস্পতিবার শুনানি কোর্টে। ওর পরিবার আবার ঝামেলা করবে না তো? না, আজ ওনারাও ছিলেন। প্রথমে মানতে চাননি, কিন্তু এখন ওনারা মেনে নিয়েছেন। আয়েশা বেগম কতক্ষণ বসে থেকে উঠে রুমে যান, সেখান থেকে রান্নাঘরে গিয়ে ধারাকে ডাক দেন। ধারা ট্রেতে করে মিষ্টি আর পানি নিয়ে আসেন। আয়েশা বেগম খাইয়ে দেন আবির আর রাইমাকে মিষ্টি। জামাল সাহেবও দেন। জামাল সাহেব কিছু টাকা দেয় রাইমাকে। রাইমা নিতে চায় না, ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে তার। তবু জোড়াজুড়িতে নিয়ে নেয়। মুখটা ছোট করে বসে আছে ও। আয়েশা বেগম কঠোর মুখশ্রী নিয়েই রাইমার হাতে সোনার চুড়ি পরিয়ে দেয়। রাইমার অস্বস্তিও বেড়ে দ্বিগুণ। ও জানে আয়েশা বেগম এখনো মেনে নিতে পারেনি তাকে। একজন তাকে পছন্দ না করে সম্পর্কের খাতিরে গিফট দিচ্ছে, বিষয়টা আসলে খুবই অস্বস্তিকর। আয়েশা বেগম চুড়িটা পরিয়ে দিয়ে বলেন, তোমাদের মেনে না নিলে সংসারে অশান্তি বাড়বে। আমি তা চাচ্ছি না, তাই তোমাকে মেনে নিলাম। যা অপমানিত হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছি। সংসারটা আমার, ধারার, আদিতার, আর এখন তোমারও। আশা করি অশান্তি হয় এমন কোনো কাজ করবে না, আগলে রাখবে। দোয়া করি সুখী হও। রাইমা পর্যায়ে কেঁদে দেয়। আয়েশা বেগম কিছু বলেন না, ধারাকে নিয়ে খাবারের জোগাড় করতে চান। মায়ের মন, ছেলে সারাদিন না খেয়ে কোর্টে দৌড়াদৌড়ি করছে, জার্নি করেছে, তিনি আগেই খাবার বাড়ছেন। উপরে যতই রাগ দেখাক, মনে মনে দুশ্চিন্তা তিনিও করেছেন। আদিতা কাঁদছে না, মনটা ভার হয়ে রয়েছে। কালকে একবার যাবে ওই বাড়ি, লাগলে আদনানের পায়ে পড়বে, তবু রাগ ভাঙিয়ে আসবে বলে মন স্থির করেছে। কিন্তু হেঁচকি থামছে না। কি মুশকিল। আদিতা হেঁচকি তুলতে তুলতেই রাইমাকে সান্ত্বনা দেয়। আয়েশা বেগম কতটা নরম মনের আর ভালো মনের মানুষ তা বুঝাতে থাকে। রাইমা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে থেকে ক্ষমা চায় আদিতার কাছে। আদিতা বোকামে শব্দটুকু বলে শক্ত আলিঙ্গন করে। আর রাইমা পর্যায়ে কেঁদে দেয়। যত যাই হোক, আদনানের এত হয়রানি, আদিতার উপর আদনানের এত অভিমানের মূলে সে, এসব তাকে পীড়া দিচ্ছে। আদিতা হেঁচকি তুলতে তুলতেই রাইমাকে শান্ত করে। রাইমাও শান্তও হয়ে যায়, কিন্তু আদিতার হিঁচকি আদিতাকে অশান্ত করে রেখেছে। দূরে বসে সবটাই জামাল সাহেব, কবির, আবির আর নিবিড় দেখছিল।
বিষয়টা দেখে এমন মনে হচ্ছিল একজন মুমূর্ষু রোগী একজন জ্বরের রোগীকে সান্ত্বনা দিচ্ছে। যদিও ব্যাপারটা ভিন্ন, কিন্তু আদিতাকে তার হেঁচকের জন্য বেশি দুঃখী মনে হচ্ছে। চারজনই কাণ্ড দেখে মুখ টিপে হাসে শুধু। আদিতা বিষয়টা খেয়াল করে গাল ফুলিয়ে ভ্রু কুচকে তাকিয়ে থাকে তাদের দিকে, সাথে হেঁচকি ফ্রি। এ পর্যায়ে রাইমাও সামান্য হাসে। আদিতা উঠে হন্তদন্ত করে চলে যায় রান্নাঘরে। ভাব এমন যেন সে বিশাল রাগ করেছে। রান্নাঘরে যাওয়ার পর আয়েশা বেগম আদিতাকে 2 গ্লাস পানি খাওয়ায়, কিন্তু কিছুতে কোনো লাভ হয় না। আদনান বাড়িতে ঢুকে প্রথমে নিজের রুমে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। হাফসা বেগম ড্রয়িং রুমে বসে আরবার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আরবার হাফসা বেগম দুজনেই দারুণ অবাক হয়। আদনানরা সচরাচর বাড়িতে ঢুকে সবার সাথে কথা বলে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়, কিন্তু আজ ব্যতিক্রম হলো। হাফসা বেগম আরবার চুলে হাত খোপা করে দিয়ে আরবাকে উদ্দেশ্য করে বলল, যাও গিয়ে দেখো আদনানের কি লাগে। আমি যাব। মনে হলো ভীষণ রেগে আছেন, বকাঝকা যদি করে। এভাবে বলে না মা, ওকে আমি মানা করেছি তোমার সাথে রাগারাগি করতে, তারপরও যদি করে আমাকে বলিও, কিন্তু তাই বলে দূরে দূরে থাকা যাবে না। ও তোমার স্বামী না, ওর ভালো মন্দ তো এখন তোমারই দেখতে হবে, আর ও তোমাকে দেখবে, এটাই নিয়ম। ভয় পেয়ে বসে থাকলে মিল মোহাম্মদ হবে কি করে? ভয়কে তো জয় করতে হবে। যাও মা। আরবার দুরু দুরু মন নিয়ে রুমে যায়। হাফসা বেগমের বলা কথাগুলো ওর ভয় কমাতে পারছে না। রুমে ঢুকে আরবা ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায়। স্নান করেছে লোকটা হয়তো। আরবা বিছানায় বসে থাকে শঙ্কিত মন নিয়ে। কিছুক্ষণের মধ্যে চুল মুছতে মুছতে আদনান বেরিয়ে আসে। আরবা সেদিকে তাকিয়েই থাকে। আদনানের কাছে গিয়ে দাঁড়ায়। আদনান হাতের তোয়ালেটা আরবার হাতে দিয়ে বিছানায় গিয়ে বসে। আরবা তোয়ালে মিলে আদনানের পাশে গিয়ে বসে। আদনান আরবার ছোট কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আরবা মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও তো। তেমন কিছু না, একটু ক্লান্ত। আপনার কি মন খারাপ? আদনান চোখ খুলে আরবার মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে বলে, কি করে বুঝলে? মনে হলো জাস্ট। গতকাল শ্রীমঙ্গল গিয়েছিলাম, ওদের নিয়ে ফিরলাম আজ। কোর্টের ঝামেলা মিটালাম, আদিতার সাথে দেখা করলাম। এটা তো ভালো খবর। আপনি মন খারাপ করছেন কেন? রাগের মাথায় আদিতাকে অনেক কথা শুনিয়েছি, এখন রিগ্রেট হচ্ছে। বিষয়টা আসলেই ঠিক করেননি। আদিতা আপনি আপনাকে অনেক ভালোবাসে। উনি যদি বুঝতেন এতে সমস্যা হবে তবে কি চুপ করে থাকতেন? শোন, আমি ফোন দিচ্ছি, কথা তুমি বলবে। ও বাড়ির খোঁজ খবর জানবে, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? আমি কোথায় জিজ্ঞেস করলে বলবে স্নান করছি। তুমি কি করে জানলে সেটা জিজ্ঞেস করলে বলবে মাকে বলেছি তখন শুনেছ। ভুলেও আমার নাম নিবে না, ওকে? আচ্ছা। আদনান উঠে বসে ফোন লাগায় আদিতা নাম্বারে। আদিতা ফোন তুলেই উত্তেজিত হয়ে বলে, ভাইয়া ভাইয়া আমায় বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। ইউ নো হাউ মাচ আই কেয়ার অ্যাবাউট ইউ। আপাই আপাই শান্ত হও। তুমি কাঁদছো, এত হেঁচকে তুলছো। আল্লাহ, কেঁদো না। তোমার ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসেন। ভাবি তুমি? ভাইয়া কই? স্নান করছেন। তুমি বলো ওদিকে কি খবর? সব ভালো। মা বাবা, রাইমা আর আবির স্যার মেনে নিয়েছে। আমরা খাবার খাবো এখন। ওদিকে কি খবর? ভাইয়া রেগে আছেন? আরবা এই পর্যায়ে আদনানের দিকে তাকে। আদনান মাথা দুলিয়ে হ্যাঁ বলতে বলে। আরবা মুচকি হেসে বলে, হ্যাঁ, বোধহয় একটু রেগে আছেন। তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। ইনশাল্লাহ ভাবি, তুমি বুঝিও ভাইয়াকে। কেমন? আমি এখন রাখি, খেতে ডাকছে। আর কে তো না, সব ঠিক হয়ে যাবে। হেঁচকের চোটে তো কথাই বলতে পারছো না দেখি। কাঁদছি না, আগে কেঁদেছি, সেই থেকে হেসকে আমার নামই নিচ্ছে না। ও আচ্ছা, রাখছি। আরবা ফোন কেটে দিয়ে আদনানের দিকে তাকিয়ে থাকে। আদনান বলে, হাসছো কেন? রাগ পড়ে গেছে আপনার, তাও বলছেন রেগে আছেন। কাজটা বাচ্চামো হয়ে গেল না? হুম, লোভ। আমার ভীষণ লোভ হচ্ছে এটা দেখার যে বর্ণ আমার রাগ ভাঙাতে ঠিক কি করে। আরবা খিলখিলিয়ে হাসে। চশমার ফাঁক থেকে বুঝে আসা চোখের দিকে তাকিয়ে থাকে আদনান। ঠোঁট ছেলে ভোগ দাঁতটা বেরিয়ে আসছে। মেয়েটাকে জানে হাসলে তাকে মারাত্মক লাগে। আরবার চোখ পড়ে আদনানের দিকে। আরবা মুচকি হেসে জিজ্ঞেস করে, তাকিয়ে আছেন যে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আরবা বোধহয় লজ্জা পেল। আদনান তা ভীষণভাবেই টের পেল। বাহুডোরে লাজুক লতাটাকে আবদ্ধ করে নিল। একটু বোধহয় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করল। আরবা আশকারা দিল না মোটেও। খাওয়া দাওয়া করার লক্ষ্যে আদনানকে নিয়ে নিচের রুম ত্যাগ করলো। রুমে পাশাপাশি শুয়ে আছে আদিতা আর নিবিড়। অন্ধকার নিস্তব্ধ রুমটাতে একটু পরপর আদিতার হিচকির শব্দ শোনা যাচ্ছে।
নিবিড়ের সকালে ভার্সিটি যেতে হবে, 3rd ইয়ারের পরীক্ষা চলছে। আদিতা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শব্দ না করার, কিন্তু সে ব্যর্থ। আদিতার এম্বারেসড লাগছে, উঠে পড়ে সে উদ্দেশ্য গেস্ট রুমে গিয়ে ঘুমাবে। নিবিড় পিছু ডাকে, জিজ্ঞেস করে, কই যাচ্ছ? আপনি ঘুমান, আমি অন্য রুমে যাই। সকালে আপনার অফিসে যেতে হবে তো। দরকার নেই, তুমি এখানে থাকো। তুমি অন্য কোথাও গেলে সবই ভুল বুঝবেন। আমি সকালে বুঝিয়ে বলবো তাদের, আপনি চিন্তা করিয়েন না। আদিতা উঠে চলেই যাচ্ছিল, কিন্তু নিবিড় আদিতার হাত ধরে হিচকা টেনে বিছানায় ফেলে দেয়। তারপর আদিতার উপর ঝুঁকে পড়ে সে। আদিতা বিস্ময় নিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। নিবিড় বাঁকা হেসে আদিতার ঠোঁটছোড়া দখল করে নেয়, লিপ্ত হয় দীর্ঘ চুম্বনে। আদিতার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন এক্ষুনি কোঠরি থেকে বেরিয়ে আসবে। দীর্ঘ সময় পর নিবিড় আদিতাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। আদিতা এখনও বিস্ময় নিয়ে একইভাবে পড়ে আছে। ঠিক কতক্ষণ এমন অবস্থায় ছিল মালুম নেই। হঠাৎ খেয়াল করল আদিতার আর হিচকি উঠছে না। আদিতা জিহ্বা বের করে ঠোঁটটা ভিজিয়ে নিল, ডান হাতটা ঠোঁট বুলিয়ে লাজুক হাসল। লজ্জায় লাল নীল বেগুনি অবস্থা তার। মুহূর্তে হাত দিয়ে মুখটা ঢেকে পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর পিছন ফিরে নিবিড়ের দিকে তাকালো এবং আবিষ্কার করলো নিবিড়ও ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদিতার আরেক দফা লজ্জা পেল, দ্রুততার সাথে মাথা সোজা করে নিল। পরক্ষণে আবার চাইল। নিবিড়ও নিষ্পলক তার দিকে তাকিয়ে আছে। আদিতা আবার মাথা ঘুরিয়ে নিল। পুনরায় ফিরে তাকানোর স্পৃহা হলো না। লাজুকতায় রাঙিয়ে রয়েছে পুরো শরীর। হাই হাই, এ কী হলো তার? এত লজ্জা সে কই রাখবে? নিবিড়েরও সুখ সুখ লাগছে। আদিতার লাজুকতা অন্ধকারের মধ্যেও তার চোখে পড়েছে। মেয়েটা কি তাকে ভালোবাসতে শুরু করেছে তবে? আজ কোনো সিনক্রিয়েট করলো না, কান্না করলো না, নিবিড়কে কটু কথা শোনালো না, শুধু লজ্জা পেল। লজ্জে লাল হয়ে পরিণত হচ্ছে নিবিড়ের রাঙা বয়ে। আহা, দুনিয়াটাকে অনেক সুন্দর মনে হচ্ছে, ফুলের বাগান মনে হচ্ছে। কি সুখ এই পৃথিবীতে, শান্তি আর শান্তি। খাওয়া দাওয়া করে রুমে বসে দরকারি কাজ করছিল কবির। এর মধ্যে রুমে ধারা প্রবেশ করে বই খাতা নিয়ে আসে। কবির সেদিকে না তাকিয়ে ধারাকে জিজ্ঞেস করে, আদনান তোমায় সত্যি সত্যি মেরেছিল? হ্যাঁ, তখন তো বেশ ছোট ছিলাম, ভয় পেয়ে ওনার হাত ধরেছিলাম তাই। ভয় পেয়ে নাকি ইচ্ছা করে? ধারা কবিরের পা নেচে। কবিরের দৃষ্টি এখনও ল্যাপটপ স্ক্রিনে। ধারা একটু স্বাভাবিকভাবেই চিন্তা করে, কবির কি জেলাস? একটু কি বাজিয়ে দেখা উচিত? মন বলে হ্যাঁ উচিত, কিন্তু মস্তিষ্ক নিষেধাজ্ঞা জারি করে। ধারা তো ধারায় বরাবরের মতোই মনকে প্রশ্রয় দিয়ে বসে। কণ্ঠে লাজুকতা এনে বলে, মানে বোঝেনি তো, আদনান ভাই সুন্দর মানুষ, লম্বা চওড়া ফিট, সবসময় এভারগ্রিন। আমিও তখন কম বয়সী ছিলাম, বুঝতে পারছেন আপনি? কবির চোখ তুলে ধারার পানে চায়। কতক্ষণ চুপ থেকে বলে, চরকে নিশ্চয়ই শিক্ষাও হয়ে গেছিল? ধারার একটা কেন, 10টা চড়েও কিছু হয় না। নির্ঘাত সে চাপ দিয়ে পড়ালেখা করতো, তাই আজ আমার ভাইয়া। আপনার মতো যদি আসল রূপ না দেখাতো তবে আজ সে আমার সাইয়া হতো, আর আপনি ভাইয়া। বাহ, কি চমৎকার কথা। আমি যে তোমার স্বামী হই তা ভুলে গেলে? এসব দুঃখের কথা মনে করাবেন না তো, কান্না পাই যে। ওনা দিয়ে চোখ মোছার ভান করে কাঁদো কাঁদো গলায় বলে ধারা, এটা দুঃখের কথা? তা নয় তো কি, বিয়ের পর একদিনের জন্য মনে হয়নি আমি স্বামী সংসার করছি। মনে হচ্ছে বাবা মা একটা মাস্টার মশাইয়ের কাছে আমাকে দত্তক রেখে গিয়েছে, যে আমাকে পড়াশোনা করানোর দায়িত্বে নিয়োজিত। আদনান ভাই ভালো ছিল, চর মেরে আইসক্রিম খাইয়েছিল। আর আপনি? সবই কপাল। আবরারও কপাল আর আমারও কপাল। তুমি আসলে একটা গাধা। গাধা না হলে স্বামীর কাছে পড়া শিখতে হতো। পড়ার বয়সে পড়লে এখন ঠিকই সংসার করতে পারতে। আর কথায় কথায় আদনানকে টানছো কেন? বেশ করেছি, টেনেছি, আরও টানবো। আপনার মতো নিরামিষ নাকি আপনি? আমি না থাকলে আপনার বিয়েও হতো না বোধ হয়। এমন নিরামিষকে কোন মেয়ে বিয়ে করতো? মিতুকে চেনো? ধারার হৃদয় ধক করে ওঠে। আর বা মিতুর ব্যাপারটা বলেছিল ধারাকে, ধারা সবটা জানে, কিন্তু মাথায় ছিল না। এমনকি সে রাখতেও চায়নি, কিন্তু আজ কবিরের মুখে ওর নাম শুনে ধারার খারাপ লাগছে। ধারার সম্বিত মুখ দেখে কবিরও থেমে যায়। মুখ ফসকে নামটা বেরিয়ে গিয়েছে। ধারা যে তাকে রাগাতে আদনানকে টানছিল সেটা সে বুঝেছে। ধারা তাকে কতটা ভালোবাসে সেটাও সে জানে। সব জেনে বুঝেও কবির সামান্য ঈর্ষান্বিত ছিল। সে তালে তালে তার মুখ থেকে মিতুর নাম বেরিয়ে গিয়েছে। ধারার সম্বিত মুখ দেখে সে কাজে মন দেয়। মুখমণ্ডল গম্ভীর। ধারা অস্ফুট স্বরে বলে, হ্যাঁ চিনি তো মিতু আপুকে। কেন, কি হয়েছে? কিছু না। তাহলে তার নাম নিলেন যে বড়? এমনি। এমনি?
দুনিয়ায় এত মানুষ থাকতে তার নামই কেন? দাঁড়া, আমি কাজ করছি দেখছো না? বেশি কথা না বলে পড়তে বসো, সামনে পরীক্ষা। ধারা আর কিছু না বলে মুখ মলিন করে পড়তে বসে। কবির একবার ধারাকে পর্যবেক্ষণ করে নেয়। মন খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। মনে মনে একটু হেসে নেয় কবির। কবিরকে কত কথা বলল ধারা, তার বিনিময়ে কবির শুধু একটা মেয়ের নাম নিল, তাতেই ধারার এই অবস্থা। ধারার মতো কবিরও যদি রসিয়ে রসিয়ে কিছু কাহিনী শোনাতো, তবে এই মেয়ে নির্ঘাত ফ্যাচ ফেচে কেঁদেই দিত। বোকা মেয়ে মানুষ। আবিরের রুমটা ঘুরে ঘুরে দেখছে রাইমা। রুমটা বেশ গুছানো, এতদিন যে এই ঘরে কেউ ছিল না তা বোঝা যাচ্ছে না। রাইমা ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকায়। তার মনের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, তা জিজ্ঞেস করতে চায় আবিরকে, কিন্তু আবির ভুল বোঝে কিনা সেটা নিয়ে রাইমা একটু দ্বিধান্বিত। রাইমা ধীর পায়ে গিয়ে আবিরের পাশে বসে। আবির ফোনের মধ্যে ব্যস্ত। রাইমা পাশে এসে বসায় সে একটু নড়ে চড়ে বসে। মাথা উঠিয়ে এক পলক রাইমাকে দেখে, রাইমার দিকে আবার তাকায়, তারপর জিজ্ঞেস করে, কিছু বলবে? মানে বলো, কি বলবে?